শুভেচ্ছা সবাইকে দরবারে সুলতানে। আমরা আজকে একটা বিষয় নিয়ে আলাপ করব। সেই বিষয়টি হচ্ছে তারেক রহমানের দেশে ফেরা এবং তার সামনে যে চ্যালেঞ্জগুলো আছে সেগুলো নিয়ে আমাদের আলোচনা। তো আমরা এই আলোচনাটিতে যাওয়ার আগে বেশ কিছু বিষয় একটু দেখে নেই, তার মধ্যে কি কি আছে। যেমন ধরা যাক যে বেশ কয়েকদিন ধরে আমরা যে রাজনৈতিক পরিস্থিতি দেখছিলাম বা জুলাইয়ের আন্দোলন পরবর্তী সময়ে যে রাজনৈতিক পরিস্থিতি দেখছিলাম, সেই পরিস্থিতিটার মধ্যে একটা বড় ব্যাপার ছিল। সেটা হচ্ছে জুলাই আন্দোলন ছিল একরকম, সবার অংশগ্রহণের, সবার আশা আকাঙ্ক্ষার আন্দোলন ছিল, সবার স্বতঃস্ফূর্ত বিস্ফোরক একটা পরিস্থিতি ছিল। এবং সেই পরিস্থিতি যখন জুলাইয়ের পর আন্দোলন শেষ হয়ে গেল, সেটা একটা মহলের কাছে আটকে গেল, একটা জায়গায় কুক্ষিগত হয়ে গেল, যার ফলে আমরা নানা ধরনের একটা অস্থিতিশীলতা দেখতে থাকলাম সমাজে। এবং সেই অস্থিতিশীলতার মধ্যে একটা বড় ঘটনা ঘটলো, সেটা হলো মবক্রেসি বলে আমরা যেটাকে চিহ্নিত করে ফেলেছি ইতিমধ্যে, সেটা বেশ পরিচিতিও পেয়েছে আমাদের সমাজে। তো এই মবক্রেসিরই একটা ধারাবাহিকতার জায়গা চলতে চলতে এমন একটা পরিস্থিতি এলো, যে পরিস্থিতিতে উসমান হাদি গুলিতে নিহত হলেন। এবং সেই পরিস্থিতির পরে রাজনৈতিক যে প্রেক্ষাপট আমাদের এখানকার, সেটা কিন্তু খুবই দ্রুত বদলে গেল। এর আগের যে পরিস্থিতিটা ছিল, সেখানে তারেক রহমানের ফিরে আসার ক্ষেত্রে তারেক রহমানের দ্বিধা ছিল, দ্বন্দ্ব ছিল। তিনি একবার বলছিলেন যে দেশে আসবেন, আবার তারিখ ঠিক হচ্ছিল, আবার সেই তারিখ বদলে যাচ্ছিল, এরকম ব্যাপারগুলো কিন্তু ছিল। কিন্তু যখনই 19 তারিখ অর্থাৎ যেদিন হাদির মারা যাওয়ার সংবাদ আমরা পেলাম, এরপরের ওই দিন বিকেলে বৈঠক করে বিএনপি কিন্তু সরাসরি স্পষ্ট করে বলে দিল যে 25 ডিসেম্বর তারেক রহমান দেশে ফিরছেন। এই রকমের একটা অবস্থা, অর্থাৎ স্ট্রিক্টলি 25 তারিখেই তারেক রহমান দেশে ফিরলেন এবং সারা দেশবাসী তাকে বিপুল সংবর্ধনা দিয়ে বিপুল আতিথেয়তায় গ্রহণ করলেন। একটা ঐতিহাসিক মুহূর্ত তৈরি হলো। সেই ঐতিহাসিক মুহূর্তটির মধ্যে দেশে প্রত্যাবর্তনের যে ব্যাপার আছে, যে উজ্জ্বলতা আছে, সেই উজ্জ্বলতার জায়গাটি, সেই ধরনের প্রত্যাবর্তনের জায়গা এর আগে খুব একটা কিন্তু দেখা যায়নি। যদিও আমরা ভুলে যাচ্ছি না যে এই বাংলাদেশে আরো 2টি স্বদেশ প্রত্যাবর্তনের ঘটনা ঘটেছে। তার মধ্যে একটি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘটনা আছে, যেখানে তিনি মুক্তিযুদ্ধ পরবর্তী সময়ে দেশে প্রত্যাবর্তন করেছিলেন। সেই স্বদেশ প্রত্যাবর্তনের বিষয়টি একটা ঐতিহাসিক মুহূর্ত নির্মাণ করেছিল। এরপরে শেখ হাসিনাও এক সময় স্বদেশ প্রত্যাবর্তন করেছিলেন, যে দিনটি তিনি পালনও করতেন, তার দল পালন করত, সেরকমের একটি ব্যাপার ছিল। তারেক রহমানের দেশে ফেরার আগে আমরা যে রাজনৈতিক পরিস্থিতিটা দেখেছিলাম, সেই রাজনৈতিক পরিস্থিতির সর্বশেষ মুহূর্তটিতে আমরা দেখলাম যে নতুন করে একটা ভেন্ডালাইজেশনের একটা অবস্থা চলল, ভাঙাভাঙির একটা পরিস্থিতি তৈরি হলো। সেই পরিস্থিতিটা ডেইলি স্টার, প্রথম আলো থেকে শুরু করে ছায়ানট, উদীচী এবং নানা জায়গায় এই ধরনের ঘটনা ঘটতে থাকলো। ভালুকায় একজনকে পুড়িয়ে মারা হলো। এর বাইরে লক্ষ্মীপুরে আরেকজনের বাড়িতে, বিএনপি নেতার বাড়িতে আগুন দেওয়া হলো, তার শিশু সন্তানটিকে পুড়িয়ে মারা হলো। তার 5 দিন পরে তার বড় মেয়েটি যে অগ্নিদগ্ধ হয়েছিল, সে চিকিৎসাধীন অবস্থায় মারা গেল। এইরকমের একটা পরিস্থিতি কিন্তু বাংলাদেশে বিরাজ করছিল। তো এই পরিস্থিতির মধ্যে তারেক রহমান এলেন। তিনি এসে প্রথমেই দেশের মাটি স্পর্শ করলেন। এই যে ব্যাপারগুলো ঘটলো, এই ব্যাপারগুলো, এবং একই সঙ্গে তিনি যে সংক্ষিপ্ত একটি বক্তব্য দিলেন, সেই বক্তব্যের মধ্যেও খুব ক্যালকুলেটিভ বক্তব্য ছিল। তিনি তার যে প্ল্যান, সেই প্ল্যানের উপর গুরুত্ব দিলেন। তিনি হলো যে সবাইকে নিয়ে একটা দেশ গঠনের, একটা ঐক্যের জায়গাকে গুরুত্ব দিলেন। সেই ব্যাপারগুলো কিন্তু ছিল। তো এই যে বিষয়, এই বিষয়গুলোর পরিপ্রেক্ষিতে আমরা দেখতে চাইব এখনকার যে পরিস্থিতি আছে, রাজনৈতিক পরিস্থিতি, সেই পরিস্থিতির মধ্যে তারেক রহমান এসে যে নামলেন, তার জন্য আসলে বাংলাদেশ কি নিয়ে বসে আছে। বাংলাদেশ তার জন্য বাংলাদেশের যে রাজনৈতিক পরিস্থিতি, সেই পরিস্থিতি তার জন্য অনেকগুলো চ্যালেঞ্জ নিয়ে বসে আছে। অনেক বড় বড় চ্যালেঞ্জ আছে, রাজনৈতিক চ্যালেঞ্জ আছে। সেই চ্যালেঞ্জগুলো তারেক রহমানকে মোকাবেলা করতে হবে, এবং তারেক রহমান কিন্তু সেই ব্যাপারে সচেতন। তিনি অনেক আগে থেকেই বক্তব্যে বলছিলেন যে রাজনৈতিক পরিস্থিতিটা খুব কঠিন, বাংলাদেশের পরিস্থিতি খুবই কঠিন, বাংলাদেশের সামনের নির্বাচন খুবই কঠিন, ইত্যাদি ইত্যাদি অনেকগুলো কথাই তিনি বলছিলেন। আমরা ধরে নিচ্ছি যে তিনি পুরো রাজনৈতিক পরিস্থিতি সম্পর্কে সম্যক অবগত এবং খুবই সচেতন। তারপরও আমরা এখানে পয়েন্ট আকারে কয়েকটি বিষয় উপস্থাপন করব, যে বড় বড় রাজনৈতিক বড় চ্যালেঞ্জগুলো আসলে এখানে কি তারেক রহমানের জন্য। আমরা প্রথমেই উল্লেখ করব যে এইখানে যে উগ্রবাদী
অপশক্তি আছে, উগ্রবাদী শক্তি এবং যে রাজনৈতিক অপশক্তিগুলো আছে, সেগুলোকে একটা নিয়ন্ত্রণে নিয়ে আসা একটা খুব জরুরি এবং বড় চ্যালেঞ্জের ব্যাপার তারেক রহমানের জন্য আগামীর দিনগুলোতে। যে বাংলাদেশের রাজনীতিতে জুলাইয়ের পর যে প্রেক্ষাপট পরিবর্তন হয়েছে রাজনীতির, গত 1.5 বছরে যে আমরা পরিস্থিতি দেখেছি, সেই পরিস্থিতি রাজনৈতিক যে সংগ্রাম, রাজনৈতিক যে আন্দোলন, জুলাই আপরাইজিং যে রকমের আশা আকাঙ্ক্ষার একটা সমন্বয়ের জায়গা ছিল মানুষের, একজন আদিবাসী তার আকাঙ্ক্ষা প্রকাশ করেছে, একজন হিন্দু সম্প্রদায়ের লোক তার আকাঙ্ক্ষা প্রকাশ করেছে, একজন মুসলিম তার আকাঙ্ক্ষা প্রকাশ করেছে, একজন অসাম্প্রদায়িক লোক তার আকাঙ্ক্ষা প্রকাশ করেছে, একজন প্রগতিশীল লোক তার আকাঙ্ক্ষা প্রকাশ করেছে। সবার সম্মিলিত আকাঙ্ক্ষার একটা জায়গা সেই জুলাই আন্দোলন কিন্তু ধারণ করেছিল। কিন্তু পরবর্তীতে এসে আমরা যেটা দেখলাম যে জুলাই আন্দোলন একটা সুনির্দিষ্ট গোষ্ঠীর হাতে কুক্ষিগত হয়ে গেল, এবং যে সরকার বর্তমানে ক্ষমতাসীন আছে, অন্তর্বর্তী সরকার, তাদেরকেও আমরা দেখলাম যে একটা সুনির্দিষ্ট দল বা কয়েকটা সুনির্দিষ্ট দলকে তারা বিশেষভাবে সমাদর করতে লাগলো। সেই সমাদরের জায়গা থেকে ফলাফল যেটা দাঁড়ালো, পরিণতি যেটা দাঁড়ালো, বাংলাদেশে একটা বিপুল অস্থিতিশীলতার জায়গা তৈরি হলো, যেখানে সেখানে একটা অনিরাপদ পরিস্থিতি তৈরি হলো, সবাই একটা আতঙ্কের মধ্যে পড়ে গেল, একটা বিপুল আতঙ্কের পরিস্থিতি তৈরি হলো। সেই আতঙ্কের পরিস্থিতির মধ্যে যে উপাদানগুলো সবচেয়ে শক্তিশালী হয়ে উঠলো, যেটা আমরা প্রথম বলছিলাম যে উগ্রবাদী উত্থান এবং অপশক্তির উত্থান আছে, সেই উগ্রবাদী এবং অপশক্তির উত্থান এর আগে যখন বিএনপি ক্ষমতায় ছিল, অর্থাৎ 17 বছর আগে যখন বিএনপি ক্ষমতায় ছিল, তখনও কিন্তু এরকমের একটা পরিস্থিতি বাংলাদেশে ছিল, বাংলা ভাই ছিল বা অন্যান্য যে উগ্রপন্থী তৎপরতা সেখানে ছিল। এই তৎপরতাগুলোর মধ্য দিয়ে কিন্তু এক ধরনের রাজনৈতিক শিক্ষা বিএনপির তথা তারেক রহমানের হয়েছে, এবং সেই যে শিক্ষা, এখন যে রাজনীতিটা শুরু করতে যাচ্ছেন তারেক রহমান, দেশে প্রত্যাবর্তনের মাধ্যমে যে রাজনীতি তিনি শুরু করছেন, সেখানে কিন্তু সেই জায়গা থেকেই আবার তাকে, সেই পরিস্থিতির মধ্য থেকেই আবার তাকে শুরু করতে হচ্ছে। এটা তারেক রহমানের জন্য বা বিএনপির জন্য একটা বড় চ্যালেঞ্জ, এবং যে চ্যালেঞ্জের বিষয়টি সর্বশেষ আমরা দেখব যে প্রথম আলো, ডেইলি স্টার, উদীচী, ছায়ানটে আগুন দেওয়ার পরের দিন যে সম্মেলন, যে একটা বৈঠক হলো, সেই বৈঠকটা হলো সম্পাদক এবং সাংবাদিকদের সঙ্গে মত বিনিময়ের যে বৈঠক হলো, সেই বৈঠকে কিন্তু বিএনপি দলীয় পক্ষ থেকে স্পষ্টভাবে স্বীকার করলো যে এইখানে অপশক্তির একটা উত্থান ঘটে গেছে, এবং এটা স্বীকার করার মধ্য দিয়ে তারা তাদের চ্যালেঞ্জটাকেও আসলে গ্রহণ করে নিল। এরকমের একটা পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি। তো এটা হচ্ছে তারেক রহমানের জন্য, বিএনপি রাজনীতির জন্য একটা বড় চ্যালেঞ্জের জায়গা, এবং এই চ্যালেঞ্জ তাদেরকে মোকাবেলা করতে হবে। এরপরে আরো একটি বড় চ্যালেঞ্জের জায়গা আছে। সেই চ্যালেঞ্জের জায়গাটি হচ্ছে দলের ভেতরের যে অপশক্তি আছে, বিএনপির ভেতরে যে অপশক্তি আছে, এবং যে অপশক্তি দলের ভেতরে এখন প্রবেশ করবে, এই দুইটি অপশক্তিকে দমন বা এই দুইটি অপশক্তিকে নিয়ন্ত্রণের মধ্যে রাখা বিএনপির জন্য একটা বড় চ্যালেঞ্জ হয়ে যাবে। অর্থাৎ আমরা যদি 5 আগস্টের পরের পরিস্থিতির জায়গা থেকে দেখি, তাহলে দেখব যে এটা অস্বীকার করার কোনো উপায় নেই যে গ্রামে গঞ্জে সব জায়গায় একটা রাজনৈতিক পট পরিবর্তনের পর সবকিছু দখল বেদখলের একটা নতুন রাজনীতি শুরু হয়েছে, এবং সেটা এখনো চলমান আছে। এখন সেই রাজনীতির মধ্যে বিএনপির যে তৃণমূলের কর্মী যারা আছেন, তাদের মধ্যে কেউ কেউ সেই হিস্সাটা নিতে চেয়েছেন। তারা আওয়ামী লীগের নেতাকর্মীদের দখলে থাকা বিভিন্ন জিনিস, বিভিন্ন স্থাপনা, বিভিন্ন জায়গা থেকে চাঁদাবাজি, এইসবের জায়গাগুলো কিন্তু নিয়ন্ত্রণে নেওয়ার একটা চেষ্টা করেছেন, এবং সেই চেষ্টার জায়গা থেকে বিএনপি কেন্দ্রীয়ভাবে সেটা দমনের চেষ্টা করেছে, এবং অনেক সময় অনেক নেতা কর্মীর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থাও গ্রহণ করেছে। এই যে একটা জায়গা আছে, এই জায়গাটাকে তারেক রহমান আগামীতে ক্ষমতায় আসুন বা না আসুন, তিনি দেশে থাকলে, বিরোধী দলীয় নেতা থাকুন বা হলো যে সরকার প্রধান হন, তাকে কিন্তু এই পরিস্থিতিটা অবশ্যই নিয়ন্ত্রণ করতে হবে, নিয়ন্ত্রণের মধ্যে রাখতে হবে। এটা তার জন্য একটা বড় চ্যালেঞ্জ। এবং একই সঙ্গে জুলাই পরবর্তী সময়ে যে রাজনৈতিক প্রেক্ষাপট তৈরি হয়েছে আর দেশে ফেরার পরে যে রাজনৈতিক প্রেক্ষাপট তৈরি হলো, সেখানে আমরা দেখব কিছু অতি উৎসাহী লোকজন আছেন যারা সবসময় দুধের মাছির মতো কাজ করেন। সেই দুধের মাছির লোকগুলো যেটা করবেন, এখন তারেক রহমানের দলে বিএনপির পক্ষে কাজ করার জন্য উঠে পড়ে লাগবেন। তারা নানাভাবে তেল দেওয়ার চেষ্টা করবেন, নানাভাবে তাদের মধ্যে ঢুকে যাওয়ার চেষ্টা করবেন। এই যে তাদের তেল দেওয়া বা তাদের ঢুকে যাওয়ার যে প্রক্রিয়া, তাদেরকে
চীনে রাখতে হবে এবং চীনে রেখে তারা যাতে কোনোভাবে বিএনপির শক্তি ব্যবহার করে শক্তিমান হয়ে সমাজে একটা অস্থিতিশীলতা তথা বিএনপির ভাবমূর্তি নষ্ট করার মতো একটা জায়গা তৈরি করতে না পারে, সেই জায়গাটাও কিন্তু কন্ট্রোল করতে হবে, নিয়ন্ত্রণ করতে হবে। এবং এইটা সবচেয়ে আরো একটা বড় চ্যালেঞ্জ বিএনপির জন্য। এই চ্যালেঞ্জও তারেক রহমানকে মোকাবেলা করতে হবে। আমরা উগ্রবাদের উত্থান এবং অপশক্তি সামলানোর কথা বলছিলাম চ্যালেঞ্জ হিসেবে। তারেক রহমান নেতা হিসেবে বিএনপি নেতৃত্বের জায়গা থেকে যে চ্যালেঞ্জ, সেই চ্যালেঞ্জ নিয়ে আলোচনা করছি। তো চ্যালেঞ্জের জায়গায় আমরা যেটা প্রথমে বলছিলাম যে উগ্রবাদের উত্থান এবং অপশক্তি সামলানো একটা চ্যালেঞ্জ। দ্বিতীয় চ্যালেঞ্জ হচ্ছে দলের ভেতরের যে অপশক্তি থাকবে সেটিকে দমন করা এবং দলের ভেতরে যারা ঢুকে যেতে চাইবে যে অপশক্তি, তাদেরকে নিয়ন্ত্রণে রাখার একটা জায়গার কথা বলছিলাম চ্যালেঞ্জ হিসেবে। তো তৃতীয় আমরা আরেকটি চ্যালেঞ্জের কথা বলবো। সেই চ্যালেঞ্জটি হচ্ছে নিজের নিরাপত্তা ঝুঁকির ব্যাপারটি মাথায় রাখা। তারেক রহমানের জন্য নিজের নিরাপত্তার ঝুঁকির বিষয়টি অবশ্যই খুবই গুরুত্বপূর্ণ, এটি মাথায় রাখতে হবে। এটি শুধু তার জন্য নয়, আমরা দেখেছি যে জাতি বাংলাদেশ যে ধরনের পরিস্থিতির মধ্যে ছিল, সেই পরিস্থিতি থেকে আমরা যদি উন্নয়ন চাই, উত্তরণ চাই, তাহলে এখন এই ধরনের নেতৃত্বের বিকল্প খুব একটা আমাদের হাতে নেই। এবং যেহেতু নেই, সেহেতু তার উপর একটা বড় ভরসার জায়গা আছে, যে ভরসার জায়গা থেকে তার জীবনের নিরাপত্তা একটা বড় প্রশ্ন। এবং সেই নিরাপত্তা সরকারও দিচ্ছে। সরকার তার জন্য বুলেট প্রুফ গাড়ি সরবরাহ করেছে তার দেশে আসার পরপরই, এবং কঠোর নিরাপত্তা পরিস্থিতি, কঠোরভাবে নিরাপত্তার যে বিষয়টি সেটি নিয়ন্ত্রণ করা হয়েছে, আইন শৃঙ্খলা বাহিনীর মাধ্যমে সেটি করা হয়েছে। তো এই যে নিরাপত্তার ঝুঁকি, নিরাপত্তার ঝুঁকির প্রসঙ্গে আমরা আরেকটু আলোচনা করব। সেই আলোচনার জায়গাটি হচ্ছে যে কিছু ঝুঁকির ব্যাপার আমরা হয়তো সাধারণ মানুষ হিসেবে কখনো জানবো না, জানিও না। যে বিষয়টি তারেক রহমান কিছুদিন আগে তার বক্তব্যে একটা ইঙ্গিত দিয়েছিলেন যে এমন কিছু পরিস্থিতি আছে যে পরিস্থিতিগুলো তিনি হয়তো আলোচনাও করতে পারছেন না, সেরকমের একটি কথা বলছিলেন যখন তার মায়ের সংকটাপন্ন অবস্থায় তিনি দেশে আসতে চেয়েছিলেন। দেশে আসার আগে এই বিষয়ে কিন্তু ইঙ্গিত করেছিলেন তিনি। তো এই যে ইঙ্গিতময় যে সত্য লুকোনো থাকে, রাজনৈতিক পরিস্থিতির মধ্যে যে সত্য সবসময় আড়ালে থাকে, যেটি কখনো প্রকাশিত হয় না, সেরকম সত্য কিন্তু দেশে দেশে আমরা অনেক সময় দেখেছি। যেমন আমরা এই মুহূর্তে উদাহরণ হিসেবে বলতে পারি যে বেনজির ভুট্টোর যে বাস্তবতা, পাকিস্তানের প্রধানমন্ত্রী ছিলেন এবং পরবর্তীতে তিনি পাকিস্তানে রাজনীতি করতে এসে নিহতও হয়েছিলেন। এই যে একটা ব্যাপার ছিল, সেখানে জানা যায় কিছু কিছু সূত্র থেকে বা কিছু কিছু আলাপ আলোচনার মাধ্যমে জানা যায় সেটা হচ্ছে যে পারভেজ মোশাররফ ক্ষমতায় থাকার সময় বেনজির ভুট্টো এবং নওয়াজ শরীফের সঙ্গে এক ধরনের সমঝোতা হয়েছিল। সেটা হচ্ছে পারভেজ মোশাররফ দেশে ফিরবেন না, তাকে দায় মুক্তি দিতে হবে, এবং নওয়াজ শরীফ এবং বেনজির ভুট্টো তারা দুইজন রাজনীতি করবেন না, এরকমের একটা সমঝোতা হয়েছিল। কিন্তু পরবর্তীতে যখন রাজনীতি, নির্বাচন এইসব শুরু হলো দেশে, তখন বেনজির ভুট্টো দেশে ফিরে এলেন এবং তিনি নির্বাচনে অংশগ্রহণ করলেন। এর মধ্য দিয়ে কিন্তু চুক্তিভঙ্গের ঘটনাটি ঘটলো এবং একটা বড় ম্যাসাকার আমরা দেখলাম, বড় একটা দুঃখজনক ঘটনা আমরা দেখলাম। তো এই যে বাস্তবতা, এটি হচ্ছে রাজনীতির অন্দর মহলের বাস্তবতা। এই বাস্তবতা কখনোই সামনে আসে না। এই ধরনের চুক্তি, এই ধরনের শর্ত, এই ধরনের যে গোপন সমঝোতা, সেগুলো কখনো সামনে আসে না। তো আমরা এই সূত্রে যে কথাটি বলতে চাই আসলে সেটি হচ্ছে যে তারেক রহমানকে, বিএনপিকে তার নেতার নিরাপত্তার ব্যাপারে সচেতন থাকতে হবে এবং তারেক রহমানকেও এবারে খুবই সচেতন থাকতে হবে। আমাদের কাছে মনে হচ্ছে যে 4 নম্বর বড় চ্যালেঞ্জ হচ্ছে তারেক রহমান এবং বিএনপির জন্য সামনের দিনগুলোতে, সেটা হচ্ছে ভারত এবং ভূ রাজনীতির ভারসাম্যের জায়গাটি একটা বড় চ্যালেঞ্জের জায়গা। আমরা জুলাই পরবর্তী সময়ে যেটা দেখছি যে ভারত বিদ্বেষী স্লোগানে দেশ ভরে গেছে, এবং এই যে ভারত বিদ্বেষ, সেটির কিন্তু একটি স্পষ্টত রাজনৈতিক বাস্তবতাও আছে। সেই বাস্তবতাকে অস্বীকার করার কোনো উপায় নেই। এই রাজনৈতিক বাস্তবতার জায়গা থেকে মানুষের মধ্যে ক্ষোভ, সংক্ষোভ, বিক্ষোভ আছে। সেই বিক্ষোভের বহিঃপ্রকাশ আমরা দেখেছি, গত 1.5 বছরে দেখেছি এবং সামনের দিনগুলোতেও হয়তো দেখব। কিন্তু এই যে ভারত বিদ্বেষের জায়গা,
এইটাকে আমাদের অবশ্যই যুক্তিগ্রাহ্য বস্তুনিষ্ঠ জায়গা থেকে দেখতে হবে। কূটনৈতিকভাবে আমাদের এমন পদক্ষেপ নেওয়া কখনোই ঠিক হবে না যে পদক্ষেপ আসলে কূটনৈতিক জায়গায় না থেকে একটি মেঠো জায়গায় চলে আসে। সেই মেঠো জায়গার বক্তব্যের জায়গাগুলো আমরা গত কিছুদিন ধরে বিভিন্ন নেতাদের কাছ থেকে দেখেছি, যেটি আসলে একটি পক্ষকে, ভারতের মতো শক্তিশালী, ভারত কিন্তু শুধুমাত্র বাংলাদেশের প্রতিবেশী, ব্যাপারটি এমন নয়, সে সারা বিশ্বেই একটা শক্তিশালী দেশ হিসেবে স্বীকৃত। সেই জায়গায় আমরা যখন তিন দিক থেকে ভারত বেষ্টিত এরকম একটি বাস্তবতার মধ্যে বসে আমাদেরকে অবশ্যই ভারতের সাথে একটি সৌহার্দ্যপূর্ণ শান্তিপূর্ণ সম্পর্কের জায়গা, কূটনৈতিকভাবে একটা স্থিতিশীল সম্পর্কের জায়গা তৈরি করতে হবে। সেখানে যে ধরনের স্বার্থের জায়গাগুলো আছে সেই স্বার্থের জায়গাগুলোকে নিজেদের স্বার্থের জায়গাটা অক্ষুণ্ণ রেখে তাদের সাথে একটা ফয়সালার জায়গায় যেতে হবে। এরকমের একটি বাস্তবতা তৈরি করতে হবে। এখানে শুধুমাত্র বিক্ষোভ উস্কে দিয়ে বা নানা ধরনের বক্তব্য দিয়ে কোনো ফলাফল আসবে না। অর্থাৎ ভারতের সাথে একটি ভারসাম্যপূর্ণ সম্পর্কের জায়গা নির্মাণ করতে হবে তারেক রহমানকে, এবং সেটিও তার জন্য একটি বড় চ্যালেঞ্জের জায়গা। এবং আরো যে চ্যালেঞ্জটি আছে, এই যে ভারসাম্য তৈরি করা, কূটনৈতিক ভারসাম্য, সেটির মধ্যে আছে, আমরা এখন প্রায়ই শুনি বিভিন্ন বক্তা নানাভাবে বলে থাকেন, সেটা এখনই শুনছি, ব্যাপারটা এরকম নয়, গত বহুদিন ধরেই শোনা যায় যে বাংলাদেশ ভূ রাজনৈতিকভাবে একটা কেন্দ্রবিন্দুতে আছে, সেটি খুবই গুরুত্বপূর্ণ। বাংলাদেশ নানা দেশের কাছে, আমাদের যে বিশ্বের পরাশক্তিগুলো আছে সেই পরাশক্তি দেশগুলোর কাছে খুব গুরুত্বপূর্ণ। মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে সেটা গুরুত্বপূর্ণ, চীনের কাছে গুরুত্বপূর্ণ, রাশিয়ার কাছে গুরুত্বপূর্ণ, ভারতের কাছেও গুরুত্বপূর্ণ। এই যে গুরুত্বের জায়গা বাংলাদেশের, সেটা ভূরাজনৈতিকভাবে একটা গুরুত্বের জায়গা। মালাক্কা প্রণালীর কারণে, মালাক্কা প্রণালী চীনের দখলে থাকার কারণে এখানে মার্কিন যুক্তরাষ্ট্র আলাদা একটা ব্যবস্থা চায়, ইত্যাদি ইত্যাদি অনেক কথাবার্তা শোনা যায় এইসব বিষয়ে। তো সবচেয়ে বড় কথা হচ্ছে যেটা, যে একটা ভারসাম্যপূর্ণ সম্পর্ক, সেটা চীন হোক, আমাদের প্রতিবেশী মিয়ানমার হোক, মিয়ানমার আমাদের উপর যে রোহিঙ্গা সমস্যা চাপিয়ে দিচ্ছে সেটি হোক, এই যে চীন, মিয়ানমার, ভারত, যুক্তরাষ্ট্র, রাশিয়া, এই রকমের যে দেশগুলো আছে, সেই দেশগুলোর সঙ্গে একটা রাজনৈতিক কূটনৈতিক ভারসাম্যের জায়গা আমাদের অবশ্যই প্রতিষ্ঠা করতে হবে। এবং এই রাজনৈতিক ভারসাম্যের জায়গা, কূটনৈতিক ভারসাম্যের জায়গা প্রতিষ্ঠা করা, অর্থাৎ ভূরাজনৈতিক যে ভারসাম্যের জায়গা, সেটা প্রতিষ্ঠা করাও তারেক রহমানের জন্য একটা বড় চ্যালেঞ্জ, বিএনপির জন্য একটা বড় চ্যালেঞ্জ। এই চ্যালেঞ্জ বিএনপিকে তথা তারেক রহমানকে অবশ্যই মোকাবেলা করতে হবে। বিএনপি এবং তারেক রহমানের জন্য আরো একটি বড় চ্যালেঞ্জ, রাজনৈতিক চ্যালেঞ্জের জায়গা হচ্ছে জুলাইয়ের যে গণচেতনা, জুলাইয়ের গণচেতনা বাস্তবায়ন এবং বহুদলীয় রাজনীতির পুনর্বিন্যাস। এই চ্যালেঞ্জকে মোকাবেলা করতে হবে। আগামী রাজনীতির জন্য এই চ্যালেঞ্জ মোকাবেলা করাটা খুবই কঠিন, তারেক রহমানের জন্য এবং বিএনপির জন্য খুবই কঠিন। সেই চ্যালেঞ্জ মোকাবেলা তাদেরকে করতে হবে। আমরা দেখেছি যে জুলাইয়ের সময় আমরা যে কথাগুলো বলছিলাম, যে জুলাইয়ের যে রাজনৈতিক বাস্তবতা, সেই বাস্তবতার মধ্যে আমরা দেখেছি বিভিন্ন ধর্ম, বর্ণ, সম্প্রদায়, সব ধরনের যে জাতি আছে, ক্ষুদ্র নৃগোষ্ঠী আছে, সবার অংশগ্রহণের একটা ব্যাপার ছিল, সবার স্বতঃস্ফূর্ত বহিঃপ্রকাশের একটা জায়গা ছিল। সেই বহিঃপ্রকাশের জায়গাগুলো থেকে জুলাইয়ের যে গণ আন্দোলন পরবর্তী বাস্তবতা, সেই বাস্তবতা কিন্তু অনেক 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 দূর সরে গেছে। সেই সরে যাওয়ার জায়গা থেকে জুলাইকে তার মূল আকাঙ্ক্ষার জায়গায় ফেরত নিয়ে আসতে হবে এবং সেই আকাঙ্ক্ষাগুলো বাস্তবায়নের ক্ষেত্রে সৎ অবস্থান নিতে হবে এবং গণমুখী অবস্থান নিতে হবে। কোনো দল বা কোনো বিশেষ মতের কোনো পক্ষের দিকে যেভাবে ঝুলে গিয়েছিল অন্তর্বর্তী সরকার, বা যেভাবে এখনো ঝুলে আছে, সেই ঝুলাঝুলির জায়গাটি থেকে অবশ্যই বিএনপিকে আরো একটি ভিন্ন মাত্রার জায়গায় সবার অংশগ্রহণের জায়গাটি, যেটি আমরা দেখেছি তারেক রহমান তার বক্তব্যে বলেছেন, সেরকমের একটি জায়গা কিন্তু অবশ্যই তৈরি করতে হবে। আর যে মামলা, যে বিচার আওয়ামী লীগের বিরুদ্ধে বা অন্যান্য রাজনৈতিক দলের বিরুদ্ধে, যারা 17 বছর ক্ষমতায় ছিলেন, তাদের বিরুদ্ধে যে মামলা, যে বিচার চলছে, সেই বিচারিক কার্যক্রমের ক্ষেত্রে কোনো ধরনের হস্তক্ষেপ করা যাবে না। বিচারকে বিচারিক প্রক্রিয়ার মধ্য দিয়ে সম্পন্ন হতে দিতে হবে। বিচারে যারা ভিন্ন পক্ষ, অর্থাৎ যারা এখানে দায়ী বা দোষী বা যাদের নামে অভিযোগগুলো আছে, সেই অভিযোগকে বাস্তবতার আলোকে, সেই অভিযোগকে সুনির্দিষ্ট অভিযোগের আলোকে দেখতে হবে। অযথা ধরপাকড় বা অন্যায়ভাবে হয়রানির জায়গা থেকে সেটি করা যাবে না এবং সেই জায়গাটি নিশ্চিত করতে হবে। একই সঙ্গে আরো একটি নিশ্চয়তার জায়গা কিন্তু আছে, সেটা হচ্ছে বহুদলীয় রাজনৈতিক পুনর্বিন্যাসের জায়গা। আমি যেটাকে বলছি যে এইখানে আওয়ামী লীগের যে সমর্থক
সমর্থক বা জাতীয় পার্টির যে সমর্থক বা অন্যান্য যে রাজনৈতিক দল যারা এখন মাঠে নামতে পারছে না, কাজ করতে পারছে না, নানাভাবে বাধাগ্রস্ত হচ্ছে, যে জনগণ এইটার ভোগান্তির মধ্যে আছে, শুধুমাত্র যে রাজনৈতিক নেতাকর্মীরা আছে সেটি নয়, যে সাধারণ একটা গ্রামের সাধারণ মানুষ যে নাকি বিএনপিকে আওয়ামী লীগকে সমর্থন করতো, তাকেও দেখা যাচ্ছে যে অনেক ধরনের হয়রানির মধ্য দিয়ে যেতে হচ্ছে। এই যে হয়রানিমূলক বাস্তবতা, এই বাস্তবতার বাইরে একটি স্বস্তির জায়গা বিএনপিকে প্রতিষ্ঠা করতে হবে তথা তারেক রহমানকে প্রতিষ্ঠা করতে হবে। সেটি তারেক রহমানের জন্য একটি বড় চ্যালেঞ্জ। এই চ্যালেঞ্জ মোকাবেলা করে সামনের দিনে তাদেরকে এগিয়ে যেতে হবে। আরেকটি প্রসঙ্গ, আরেকটি চ্যালেঞ্জের জায়গা হচ্ছে সাংস্কৃতিক বয়ান নির্মাণের জায়গা, যেটার একটা বড় ঘাটতি আছে বিএনপির দল হিসেবে, দীর্ঘদিন ধরে সেই ঘাটতি আছে। তার আসলে যে সাংস্কৃতিক বয়ান সেটি খুব জোরালো নয়, এবং সেটি না থাকার কারণে এবং সেটি আওয়ামী লীগের একটি বড় বয়ান থাকার কারণে আমরা দেখেছি অতীতে গত 17 বছরে আওয়ামী লীগ যেভাবে কাজ করেছে সেটি তার রাজনৈতিক বয়ানের চেয়েও বড় ছিল তার সাংস্কৃতিক বয়ান, তার চেতনাগত বয়ানের জায়গা। সেই বয়ানের জায়গাটি বিএনপির যে বয়ান আছে সেই বয়ানের জায়গাটিকে নতুন করে বিন্যাস করতে হবে, নতুন করে পুনর্গঠন করতে হবে সাংস্কৃতিক বয়ানের জায়গায়। বিএনপির যে সাংস্কৃতিক সংগঠনগুলো আছে, জাসাস বা অন্যান্য যে সংগঠনগুলো আছে, সেগুলো দিয়ে আসলে সেই বয়ানের জায়গাটি হবে বলে আমাদের মনে হয় না। তাদেরকে এইখানে নতুন শক্তি সঞ্চয় করতে হবে। এখন যারা সুবিধা নেওয়ার জন্য বিএনপির দিকে ঝুঁকছেন, যে সাংস্কৃতিক কর্মী, যে বুদ্ধিজীবীরা ঝুঁকছেন, সেই ঝোঁকাঝুঁকির মধ্যে অবশ্যই তাকে বিচার বিবেচনা করে অগ্রসর হতে হবে। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে নতুন দেশ নির্মাণ করতে হলে অবশ্যই একটি নতুন সাংস্কৃতিক বয়ান বিএনপিকে তৈরি করতে হবে। এবং সেই সাংস্কৃতিক বয়ানের মধ্যে তার যে এইখানে নানান সংস্কৃতির লোকজন, নানান ধর্মের লোকজন, নানান জাতির লোকজন আছে, তাদেরকে ইনক্লুসিভ অর্থাৎ অন্তর্ভুক্তিমূলক একটি জায়গা তাদেরকে নিয়ে তৈরি করতে হবে। বহুদলীয় রাজনীতি যেমন আছে বিএনপির মধ্যে যে উদারতা আছে, সেই বহুদলীয় রাজনীতি, সেই উদারতার জায়গা, সেই অন্তর্ভুক্তিমূলক জায়গাকে ধরে এখানে নতুন একটি সাংস্কৃতিক বয়ানের জায়গা তৈরি করতে হবে বিএনপিকে, এবং যেখানে প্রত্যেকটা মানুষ তার সাংস্কৃতিক কার্যক্রম, তার যে ধর্মীয় কার্যক্রম, তার যে নানান ধরনের আচার, রীতি, নীতি, রেওয়াজ, অনুষ্ঠান, সেগুলো অবাধে পালন করার সুযোগ পাবে, সেরকমের একটি জায়গা কিন্তু অবশ্যই ওই বয়ানের মাধ্যমে প্রতিষ্ঠা করতে হবে ভবিষ্যতের বাংলাদেশে। এবং সেটিও বিএনপির জন্য একটি বড় চ্যালেঞ্জ। অর্থাৎ একটি বহুদলীয় রাজনীতির মতো একটি বহু জাতিক সংস্কৃতি বা বহু জাতির একসাথে বসবাসের সংস্কৃতি, অনেক সম্প্রদায়ের একসাথে বসবাস করার মতো স্বস্তির জায়গা, সেটি নির্মাণ করে দিতে হবে বিএনপিকে। এবং এটা তারেক রহমানের জন্য একটা বড় চ্যালেঞ্জের জায়গা। নেতা হিসেবে অবশ্যই সেই চ্যালেঞ্জ তাকে মোকাবেলা করতে হবে। আমরা গত বেশ কিছুদিন ধরে, অর্থাৎ গত 1.5 বছর ধরে জুলাই পরবর্তী পরিস্থিতিতে বাংলাদেশে একটা অর্থনৈতিক স্থিতিশীলতা দেখছি। যে ব্যবসায়ী বিনিয়োগ করবেন তিনি চুপ করে বসে আছেন হাত পা গুটিয়ে, তিনি টাকা ছাড়ছেন না। যে বাজার পরিস্থিতি আমরা দেখছি, সেখানেও দেখব যে মানুষের মধ্যে এক ধরনের যন্ত্রণা আছে, অস্থিরতা আছে, যে বাজার পরিস্থিতির উঠা নামা, নানান ধরনের ব্যাপার স্যাপার আছে। যারা মধ্য আয়ের লোকজন আছেন তাদের টানাটানির একটা টানাপোড়েনের মধ্যে বসবাস করছেন, সেরকমের বাস্তবতা আছে। অর্থাৎ সব দিক মিলিয়ে যদি আমরা দেখি, এখানে দেখব যে অর্থনীতির জায়গাটা খুব স্থবির হয়ে আছে। এবং এর আগে যে ব্যাপারটি ছিল, অর্থাৎ গত 17 বছর 16 বছর ধরে আওয়ামী লীগের যে শাসনের সময়, সেই সময়টাতে আমরা দেখেছি যে অর্থনীতির একটা উত্থান ঘটেছে, এবং সেই উত্থানের জায়গাটি লুটপাটের মাধ্যমে আবার একটা সেটেল ডাউনের মধ্যে চলে গেছে, একটা খারাপ জায়গায় চলে গেছে। তো অর্থনীতির এই যে ব্যাপারগুলো আছে, সেই ব্যাপারগুলোকে চমৎকারভাবে ডিল করতে হবে বিএনপিকে এবং তারেক রহমানকে। সেটি তার জন্য আরেকটি বড় চ্যালেঞ্জের জায়গা। এবং এই যে চ্যালেঞ্জগুলোর কথা বললাম, আমরা আরেকবার সেই চ্যালেঞ্জগুলোর কথা উল্লেখ করব। এই চ্যালেঞ্জগুলোর জায়গাগুলো উল্লেখ করব। একটা হচ্ছে উগ্রবাদের উত্থান এবং অপশক্তি সামলানো। উগ্রবাদের উত্থান এবং অপশক্তি সামলানো বলতে আমি শুধুমাত্র এইখানে ধর্মীয় যে উগ্রপন্থা সেটার কথা বলছি, ব্যাপারটা এরকম নয়। এখানে নানা ধরনের উগ্রপন্থা আছে। পাহাড়ে এক ধরনের উগ্রপন্থা আছে, আমরা দেখব রোহিঙ্গাদের মধ্যে এক ধরনের উগ্রপন্থা হয়তো থাকতে পারে। আমরা দেখব যে ভারতের বিচ্ছিন্নতাবাদী যে গ্রুপগুলো আছে সেগুলোর এক ধরনের উগ্রপন্থা থাকতে পারে, বা এই রকমের যে নানা ধরনের উগ্রপন্থা আছে, সবগুলো উগ্রপন্থার জায়গাকে সমিত
নিয়ন্ত্রিত একটা পরিস্থিতির মধ্যে রাখতে হবে। তাদেরকে এইসব প্রশ্রয়ের জায়গায় কখনোই রাখা যাবে না, সেটি যেমন করতে হবে। এবং একই সঙ্গে দলের ভেতরের অপশক্তি দমন, দলের ভেতরে নতুন অপশক্তি যাতে ঢুকতে না পারে সেটির কথা আমরা বলছিলাম। আমরা বলছিলাম নিজের নিরাপত্তার ঝুঁকি মাথায় রাখার কথা, অর্থাৎ তারেক রহমানের নিরাপত্তার ঝুঁকি মাথায় রাখার কথা বলছিলাম। আমরা বলছিলাম ভারত ও ভূ রাজনীতির ভারসাম্য রক্ষা করার চ্যালেঞ্জের কথা। আমরা বলছিলাম জুলাই গণচেতনা বাস্তবায়ন এবং বহুদলীয় রাজনৈতিক পুনর্বিন্যাসের কথা বলছিলাম, সাংস্কৃতিক বয়ান নির্মাণের কথা বলছিলাম, এবং সর্বশেষ অর্থাৎ আমাদের যে 7 নম্বর পয়েন্ট সেটা আমরা বলছিলাম যে দেশের অর্থনীতির গতি পুনরুদ্ধারের কথা বলছিলাম। তো এই কাজগুলো যদি, এই চ্যালেঞ্জগুলো যদি বিএনপি মোকাবেলা করতে পারে, তারেক রহমানের নেতৃত্বে যদি এই চ্যালেঞ্জ মোকাবেলা করতে পারে তারা, তাহলে আমরা দেখব যে বাংলাদেশে অবশ্যই একটা সুশাসন প্রতিষ্ঠা হবে এবং একটা সুরাজনীতির জায়গা বাংলাদেশ তথা বিএনপি তথা তারেক রহমানের জন্য তৈরি হবে। তারেক রহমান তার দেশে প্রত্যাবর্তনের মাধ্যমে যেভাবে নন্দিত হয়েছেন, যে ভাবমূর্তি তিনি গত বেশ কিছুদিন ধরে যখন বাংলাদেশে ছিলেন না, সেই সব ভিডিও কনফারেন্সিং বা অনলাইনে যে ধরনের আলোচনা ও বক্তব্য তিনি দিয়েছেন, সেই বক্তব্যের মাধ্যমে তার একটা ইমেজ তৈরি হয়েছে, তাকে নিয়ে মানুষ এক ধরনের স্বপ্ন ও আশা আকাঙ্ক্ষার জায়গা তৈরি হয়েছে মানুষের মধ্যে। সেই আশা আকাঙ্ক্ষা ও স্বপ্নের জায়গাগুলোকে বাস্তবে রূপ দেওয়ার মাধ্যমে যে ধরনের অপবাদ তার ব্যাপারে আছে, যে ধরনের বিএনপির ভুল ত্রুটির যে জায়গাগুলো আছে, সেগুলো থেকে ওভারকাম করে এসে, সেগুলো উতরে এসে যখন তিনি এই বাস্তব পরিস্থিতিতে এসে স্বদেশ প্রত্যাবর্তনের মাধ্যমে নামলেন, তখন তাকে এই চ্যালেঞ্জগুলো মোকাবেলা করে এবং একই সঙ্গে নিজের যে অপবাদের জায়গা, নিজের সম্পর্কে যে ভুল ধারণার জায়গা আছে, সেগুলোকে ওভারকাম করে একটা নতুন ভাবমূর্তির জায়গা বাস্তবতায় নেমে, এতদিন মানুষের কল্পনায় ছিলেন তিনি, এখন তিনি বাস্তবতায় এসেছেন। সেই বাস্তবতার মধ্যে নতুন বাস্তব ভিত্তিক এবং তিনি যে স্বপ্ন আশা আকাঙ্ক্ষার জায়গা দেখিয়েছেন সেগুলোকে ভিত্তি করে নিজের একটা নতুন ইমেজ তিনি তৈরি করবেন। এইভাবে একটা নতুন বাংলাদেশ নির্মিত হবে, সুশাসন ও সুরাজনীতির বাংলাদেশ নির্মিত হবে, এমনটা আমরা আশা করতে পারি। আশা করি বিএনপি এই চ্যালেঞ্জগুলো মোকাবেলা করে একটা নতুন পরিস্থিতি, নতুন বাস্তবতা, নতুন শান্তির বাংলাদেশ আমাদেরকে উপহার দিবে। আমরা সেই আশা করছি, আপনারাও নিশ্চয়ই সেই আশা করছেন। জানাবেন কি আশা করছেন আমাদেরকে। ধন্যবাদ সবাইকে আজকের এই আলোচনা উপভোগ করার জন্য।